একদিন যখন গ্রাহকরা রমেশবাবুর বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে আসে, তখন তারা এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। তারা লক্ষ্য করে সেই বিরিয়ানির দোকানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। রমেশবাবুর বিরিয়ানির দোকানটা একেবারে বিয়েবাড়ির মতো করে সাজানো হয়। এমনকি ঢাকঢোল বাজিয়ে 200 জন বরযাত্রী সেই বিরিয়ানির দোকানের সামনে এসে উপস্থিত হয়, যা দেখে বিরিয়ানির দোকানের গ্রাহকরা নানান রকম মন্তব্য করতে শুরু করে। আরে এখানে হচ্ছেটা কি? আজকে এই বিরিয়ানির দোকানে কি কারো বিয়ে হচ্ছে নাকি? এ কি, যে মেয়েটার বিয়ে হচ্ছে সেই মেয়েটা তো এই বিরিয়ানির দোকানে কাজ করে। তোমরা কি কিছু জানো এই মেয়েটার এরকম বিরিয়ানির দোকানে বিয়ে হচ্ছে কেন? না না, আমরা কিচ্ছু জানি না। তবে এটা জানি যে আজকে বিরিয়ানি দোকানে বিয়ে উপলক্ষে সমস্ত কাস্টমারকে ফ্রিতে 1 প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হচ্ছে, আর সেই জন্যই তো দোকানে ভিড় একেবারে উপচে পড়ছে। তাড়াতাড়ি লাইনে দাঁড়াও, তা না হলে ফ্রিতে বিরিয়ানি পাওয়া যাবে না। এই বলে সমস্ত কাস্টমার ফ্রিতে বিরিয়ানি পাওয়ার আশায় একে একে লাইনে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সেই বিরিয়ানির দোকানে দাঁড়িয়েই তিতলি এবং মনোজের শুভ বিবাহ সম্পন্ন হয়, যা দেখে সেই বিরিয়ানির দোকানের মালিক রমেশবাবুর চোখে জল চলে আসে। আজকে আমার বিরিয়ানির দোকান থেকে তুমি বিদায় নিচ্ছ, আমার অজান্তেই আমার চোখ দুটো জলে ভরে যাচ্ছে। তুমি ভালো থেকো সারা জীবন। শুধুমাত্র তোমার জন্যই আজকে আমি এতটা সফল হতে পেরেছি। তাই তোমাকে আমি আমার এই বিরিয়ানি দোকান থেকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে পাঠাতে পেরে আমি ধন্য হয়ে যাব। এরকম কথা শুনে তিতলিরও চোখে জল চলে আসে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি না থাকতেন তাহলে আমার মতো অনাথ মেয়ের কখনোই বিয়ে হতো না। আমি যে কোনোদিন এরকম লাল বেনারসি পরে বউ সাজবো, আমার বিয়ের বরযাত্রী আসবে, আমি গাড়ি করে শ্বশুর বাড়িতে যাব, এগুলো আমার কাছে একদম স্বপ্নের মতো ছিল। আসলে তিতলি অনেক ছোটবেলাতে নিজের বাবা মাকে হারায়। বাবা মা মারা যাওয়ার পর তিতলির কাকা এবং কাকি তিতলিকে নিজেদের কাছে রেখে দেয়, কিন্তু তারা খুবই চালাকি করে তিতলির বাবা মায়ের সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নেয়। এমনকি তারা তিতলিকে ঠিকমতো পড়াশোনা পর্যন্ত শেখায় না। তারা তিতলিকে একেবারে নিজেদের বাড়ির কাজের মেয়ে হিসেবে ব্যবহার করতে থাকে। এমনকি তারা কখনোই তিতলিকে পেট পুড়ে খাবারটুকু খেতে দেয় না। এভাবে খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তিতলি বড় হয়ে ওঠে। বলছি পিয়ালি, এবার তো তিতলির বিয়ের বয়স হয়েছে, আর আমি আমার ভাইকে কথা দিয়েছিলাম তিতলির বিয়ের বয়স হলে ওকে ভালো করে বিয়ে দেবো। তাই এবার আমাদের জন্য ওর বিয়ের সম্বন্ধ দেখা উচিত। এই তুমি চুপ করো তো। একটা মেয়ের বিয়ে দেওয়া মানে মুখের কথা নয়। তুমি জানো আজকাল মেয়েদের বিয়ে দিতে গিয়ে কত টাকা খরচা হয়? অত টাকা আমরা কেন পরের মেয়ের পেছনে খরচা করতে যাব? বিয়ে দেওয়ার কোনো দরকার নেই। আমাদের বাড়িতে সারা জীবন পড়ে থাক, এতে করে আমার কাজের মেয়ের মাহিনাগুলো বেঁচে যাবে। এরকম বললে হয় না গিন্নি, লোকজন তো আমাদের খারাপ বলবে। ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি কোনো একটা জায়গায় ওকে কাজে লাগিয়ে দাও। 2-3 বছর কাজ করুক, ওর নিজের বিয়ের খরচা নিজেই জমিয়ে নি। তারপর ওর টাকাতেই আমরা ওকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করব। তা না হলে আমি কিন্তু আমাদের একটা টাকাও ওর পেছনে খরচ করতে পারবো না। আমাদের নিজেরও তো একটা মেয়ে আছে, ওর কথাও তো ভাবতে হবে। আড়াল থেকে কাকিমা এবং কাকুর মুখে এরকম কথা শুনে তিতলির খুবই খারাপ লাগে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। একদিন পিয়ালি দেবী তিতলিকে ডেকে বলে, শোন, আমি একটা বিরিয়ানির দোকানে তোর জন্য কাজ দেখেছি। তুই তো খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারিস। ওই বিরিয়ানির দোকানটা সামনের মাস থেকেই নতুন খুলছে। দোকানের মালিক একজন ভালো রাঁধুনির খোঁজ করছিল, তাই আমি তোর কথা বলেছি। ওই বিরিয়ানির দোকানে গিয়ে তুই বিরিয়ানি রান্না করবি, তার বদলে 5000 করে মাহিনা পাবি। ওই টাকাগুলো জমিয়েই কিন্তু তোর বিয়ের ব্যবস্থা করব আমরা। কাকিমার কথা শুনে বাধ্য হয়ে তিতলি বিরিয়ানির দোকানে কাজ করতে রাজি হয়। কয়েকদিনের মধ্যে সেই নতুন বিরিয়ানির দোকান খোলা হলে তিতলি সেখানে বিরিয়ানি রান্না করতে চলে যায়। কিন্তু তিতলি যেহেতু আগে কখনো বড় বড় হাঁড়িতে অনেক বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করেনি, তাই মনে মনে সে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। তার উপর সেই দোকানের মালিক রমেশবাবুকে দেখে ভীষণই রাগী বলে মনে হয়। শোনো, বিরিয়ানি কিন্তু ভালো হওয়া চাই। আজকে আমাদের দোকানের ওপেনিং ডে, তাই প্রথম দিন যদি বিরিয়ানি খাইয়ে কাস্টমারদের মন জয় করতে না পারি তাহলে কিন্তু আমার বিরিয়ানির দোকান চলবে না। তোমার হাতের বিরিয়ানি খেয়ে যদি কারোর পছন্দ না হয় তাহলে কিন্তু তোমাকে কাজ থেকে বার করে দেওয়া হবে। এরকম কথা শুনে তিতলি আরো বেশি ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে বিরিয়ানি রান্না করার জন্য রান্নাঘরে যায়। উপরওয়ালার নাম করে তিতলি সেদিন 5 হাঁড়ি বিরিয়ানি রান্না করে। আর সৌভাগ্যবশত তিতলির বিরিয়ানির স্বাদ একেবারে অসাধারণ হয়। কিছুক্ষণের মধ্যেই রমেশবাবুর দোকানে ভিড় একেবারে উপচে পড়ে। এমনকি মাত্র 2 ঘন্টার মধ্যেই সমস্ত বিরিয়ানি শেষ হয়ে যায়।
তাই সেদিনের মতো বেশ কিছু কাস্টমারকে ফিরে যেতে হয়। তোমাকে দেখে তো মোটেই মনে হচ্ছিল না যে তুমি এত ভালো বিরিয়ানি রান্না করতে পারবে। তোমাকে 10,000 মাইনে দেবো বলেছিলাম, কিন্তু এখন আমি তোমার মাইনে ডবল করে দিলাম, তোমাকে 20,000 করে মাইনে দেবো। তবে তোমাকে কিন্তু প্রত্যেকদিন 10 হাঁড়ি বিরিয়ানি রান্না করতে হবে। এই শুনে তিতলি যেমন খুশি হয় তেমনই সে একটু অবাক হয়। কিন্তু আমি তো শুনেছিলাম আপনি আমাকে 5,000 টাকা মাহিনা দেবেন। আমার কাকিমা আমাকে এটাই বলেছিল যে আমি প্রত্যেক মাসে 5,000 করে টাকা পাবো, কিন্তু আপনি এখনই বললেন আপনি নাকি 10,000 টাকা মাহিনা দেবেন বলেছিলেন। আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আরে তুমি এত বোকা কেন? তুমি এখনো বুঝতে পারছো না? ওই মহিলা তোমার মাইনের অর্ধেক টাকা হাতিয়ে নিতে চাই, সেই জন্যই তোমাকে মিথ্যা কথা বলেছে। আমাকে আবার এটাও বলেছে তোমার মাইনের টাকা তোমার হাতে যেন না দেওয়া হয়, উনি এসে প্রত্যেক মাসে মাইনা নিয়ে যাবেন। ওই মহিলা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। না না কাকু, আপনি দয়া করে এরকম বলবেন না। আসলে আমি অনেক ছোটবেলাতেই আমার বাবা মাকে হারিয়েছি, তাই আমি ছোটবেলা থেকে আমার কাকু কাকিমার কাছেই থাকি। ওনারা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। ওনাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। আপনি আমার মাহিনার টাকা বরং আমার কাকিমাকেই দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। তিতলির এরকম ভালো মানসিকতা দেখে রমেশবাবু বুঝতে পারে তিতলি খুবই সহজ সরল মনের মানুষ। সেদিন থেকে তিতলি সেই বিরিয়ানির দোকানে খুবই পরিশ্রম করতে থাকে। তিতলি কোনো রকম সাহায্য ছাড়াই প্রত্যেক দিন 10 থেকে 12 হাঁড়ি বিরিয়ানি রান্না করে থাকে। আর যেহেতু তার হাতের বিরিয়ানি খেতে খুবই সুস্বাদু হওয়ায় দিনের পর দিন রমেশবাবুর বিরিয়ানির দোকানে কাস্টমারের সংখ্যা আরও বাড়তে থাকে, যার ফলে রমেশবাবু তিতলির প্রতি খুবই খুশি হয়। দেখতে দেখতে এভাবে 1 মাস কেটে গেলে পিয়ালি দেবী মাহিনা নেওয়ার জন্য বিরিয়ানির দোকানে এসে হাজির হয়। এই যে তিতলির মাহিনার টাকাটা আমাকে দিয়ে দিন। শুনলাম নাকি আপনি তিতলির মাহিনা বাড়িয়ে দিয়েছেন, খুব ভালো করেছেন। আপনি চাইলে তিতলিকে দিয়ে আরো বেশি বিরিয়ানি রান্না করাতে পারেন, তাহলে ওর মাহিনাটা আরো বেশি বেড়ে যাবে। আসলে আমরা ওর বিয়ে দেব তো, সেই জন্যই ওর বিয়ের জন্য টাকা জমাচ্ছি। মেয়েটা সেই সকাল থেকে রাত পর্যন্ত একেবারে বিরিয়ানি রান্না করে। সবে মাত্র 1 মাস হয়েছে ও কাজে ঢুকেছে, তাই এখনই আমি ওর ওপর থেকে কাজের বোঝা চাপাতে চাই না। আর এই নিন মাহিনা। এই বলে রমেশবাবু 20,000 টাকা পিয়ালি দেবীর হাতে দিয়ে দেয়। সেই টাকা দেখে পিয়ালি দেবীর চোখ দুটো চকচক করে ওঠে। টাকাগুলো নিয়ে সে যখন দোকান থেকে বেরিয়ে যাবে তখনই বিরিয়ানির গন্ধ পেয়ে তার খুবই লোভ হয়। বলছি, আমাকে 10 প্লেট বিরিয়ানি প্যাক করে দিন। অনেক দিন হয়ে গেল বিরিয়ানি খাইনি। তিতলি তো এখন আপনার দোকানে বিরিয়ানি রান্না করে, তাই ও আর আমাদেরকে বাড়িতে বিরিয়ানি রান্না করে খাওয়াতে পারে না। এই শুনে রমেশবাবু পিয়ালি দেবীকে 10 প্লেট বিরিয়ানি প্যাক করে দেয়, কিন্তু সেই বিরিয়ানি নেওয়ার পর পিয়ালি দেবী কোনো টাকা না দিয়েই সেখান থেকে চলে যেতে শুরু করে, যা দেখে রমেশবাবু বলে, আরে ব্যাপারটা কি হলো? আপনি বিরিয়ানির টাকা না দিয়ে এখান থেকে চলে যাচ্ছেন যে? আপনার 10 প্লেট বিরিয়ানির দাম হয়েছে 1100 টাকা, প্রতি প্লেট 110 টাকা করে। টাকাটা দিয়ে যান। ওরে বাবা, তিতলি আপনার দোকানে বিরিয়ানি রান্না করার কাজ করে, তারপরও আপনি আমাদের কাছ থেকে টাকা নেবেন? তিতলি এত ভালো বিরিয়ানি রান্না করে, আপনার তো খুশি হয়ে আমাকে ফ্রিতে বিরিয়ানি খাওয়ানো দরকার, কারণ আমি কিন্তু অত ভালো রাঁধুনিকে আপনার দোকানে কাজে লাগিয়েছি। ঠিক আছে, আপনি যখন টাকা নেবেন বলছেন, তাহলে আপনি তিতলিকে একটু বেশি করে খাটিয়ে নেবেন। ও আপনার দোকানে এক্সট্রা কাজ করে বিরিয়ানির টাকাটা শোধ করে দেবে। এই বলে পিয়ালি দেবী সেখান থেকে চলে যায়। পিয়ালি দেবীর ব্যবহারে রমেশবাবুর খুবই রাগ হয়। আমি কিন্তু তোমাকে আগেই বলেছি, এই মহিলা কিন্তু মোটেই সুবিধার নয়। তুমি আমাকে কিছু না বললেও আমি কিন্তু সবই বুঝতে পারি। প্রত্যেকদিন তোমাকে আমি শুকনো রুটি খেতে দেখি, জানি না বাড়িতে গিয়েও তুমি ভরপেট খাবার খেতে পাও কিনা। আর তুমি বলছো ওই মহিলা নাকি টাকা জমিয়ে তোমার বিয়ে দেবে। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো মাস কেটে যায়। এরই মধ্যে রমেশবাবুর বিরিয়ানির দোকান অনেক বড় রূপ ধারণ করে। তিতলির মাহিনাও আগের থেকে অনেকটাই বেড়ে যায়, কিন্তু এতদিন তিতলির ইনকাম করা সমস্ত টাকাই পিয়ালি দেবী খরচা করে ফেলে। সে তিতলির বিয়ের জন্য একটা টাকাও জমায় না, বরং তিতলির ইনকাম করা টাকা দিয়ে সে নিজের মেয়ের জন্য ভারী ভারী সোনা গহনা তৈরি করে। দেখেছিস রূপালী, তিতলিকে খাটিয়ে আমি কেমন লক্ষ লক্ষ টাকার গহনা তৈরি করেছি। আর তোর বাবা বেকার বেকার মেয়েটাকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে তাড়াতে চাইছিল। তিতলি হলো সোনার ডিম পাড়া হাঁস, আমি কখনোই ওর বিয়ে হতে দেব না। আর তোর কিন্তু আমি অনেক বড়লোক বাড়ি দেখে বিয়ে দেব। তুই যখন শ্বশুর বাড়িতে যাবি তখন আমি এই সোনা গহনাগুলো যৌতুকে দেব। পিয়ালি দেবী এবং তার মেয়ে রূপালীর মুখে এরকম কথা শুনি তিতলির খুবই খারাপ লাগে।
তিতলি বুঝতে পারে সে কখনোই বিয়ে করে শ্বশুর বাড়িতে যেতে পারবে না। তাকে সারাটা জীবন এরকম ভাবে অত্যাচারিত হয়ে কাকু এবং কাকিমার বাড়িতে জীবন কাটাতে হবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু এরই মধ্যে রমেশবাবু তিতলির জন্য খুব ভালো একটা বিয়ের সম্বন্ধ দেখে। তিতলি, কিছুদিন আগে আমার এক দূর সম্পর্কের আত্মীয় আমাদের দোকানে বিরিয়ানি খেতে এসেছিল। উনি তোমাকে দেখে খুব পছন্দ করেছেন। উনি তোমাকে নিজের বাড়ির বৌমা করতে চান। আর তোমার তো বিয়ের বয়স হয়েই গেছে, তাই এবার তোমার বিয়ে করে নেওয়া উচিত। আমি কিন্তু ওনাদেরকে তোমার বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। ওরা হয়তো কাল পরশুর মধ্যেই তোমাদের বাড়িতে যাবে। এই শুনে তিতলি কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। কিছুদিনের মধ্যেই পাত্রপক্ষ তিতলির কাকু এবং কাকিমার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু যেহেতু মনোজ এবং তার পরিবার অনেক বড়লোক হওয়ায় পিয়ালি দেবী মনোজের সঙ্গে তিতলির কিছুতেই বিয়ে দিতে চায় না। আরে আপনারা ওরকম একজন অনাথ মেয়েকে নিজেদের বাড়ির বৌমা করতে চাইছেন কেন? আপনারা বরং আমার মেয়েকে নিজেদের বাড়ির বৌমা করে নিয়ে যান। আমার মেয়ে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছে। আমরা কিন্তু বিয়েতে অনেক অনেক যৌতুক সোনা গহনাও দেব। তিতলি পড়াশোনা জানি না অশিক্ষিত মেয়ে সামান্য বিরিয়ানির দোকানে কাজ করে। ওরকম মেয়েকে বৌমা বানালে আপনাদের কিন্তু বাড়ির মান সম্মান চলে যাবে। আপনারা এত বড় লোক, আপনাদের পরিবারের তো একটা মান সম্মান আছে। এমন সময় রমেশবাবু তিতলিকে নিয়ে সেখানে এসে হাজির হয়। দেখেছো তিতলি, আমি জানতাম এনারা তোমার সঙ্গে এরকমই কিছু করবেন। শুধুমাত্র নিজের মেয়ের কথাই ভাবছে, একবার অনাথ মেয়েটার কথা ভাবছে না। নিখিল বিয়ে করলে শুধুমাত্র তিতলিকেই বিয়ে করবে। তিতলির বিয়ের দায়িত্ব আমার। আমি আমার বিরিয়ানি দোকান থেকে তিতলির বিয়ের অনুষ্ঠান করব। আমার বিরিয়ানির দোকান থেকেই তিতলির বিয়ে দায়ী হবে। আপনাদের উপর আমি আর ভরসা করতে পারছি না। আপনারা মেয়েটার জীবন একেবারে ধ্বংস করে দেবেন। এরকম কথা শুনে পাত্রপক্ষ খুবই খুশি হয়। পরের মাসেই তিতলির বিয়ের ডেট ফাইনাল করা হয়। এরই মধ্যে রমেশবাবু নিজের টাকা খরচা করে তিতলির বিয়ের জন্য নানান রকম কেনাকাটা শুরু করে দেয়। দেখতে দেখতে এভাবেই তিতলির বিয়ের দিন এগিয়ে আসে। বিয়ের আগের দিন রমেশবাবু নিজের বিরিয়ানির দোকানটা খুব সুন্দর করে সাজায়। যেহেতু তিতলির জন্য রমেশবাবু জীবনে খুবই সফল হতে পারে, তাই বিয়ের ক্ষেত্রে সে কোনো কার্পণ্য দেখায় না। এমনকি সে তিতলিকে বিয়ের জন্য অনেক সোনা গহনাও কিনে দেয়। 200 জন বরযাত্রীকে রমেশবাবু নিজের দোকানের বিরিয়ানি খাওয়ায়। সেই সাথে সেদিন তিতলির বিয়ে উপলক্ষে সেই দোকানের সমস্ত কাস্টমারকে বিরিয়ানি খাওয়ানো হয়। এভাবেই বিরিয়ানির দোকানে তিতলির শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর তিতলির ভাগ্য একেবারে পরিবর্তিত হয়ে যায়, কারণ সে বিয়ের পর বড়লোক শ্বশুরবাড়িতে গিয়ে রানীর মতো জীবনযাপন করতে থাকে। সীমা তার স্বামী রতন এবং শাশুড়ি মা পিয়া দেবীর সঙ্গে বসবাস করে। সীমা অত্যন্ত সংসারী প্রকৃতির মেয়ে ছিল। সবসময় সে তার শাশুড়ি এবং বরের খেয়াল রাখত, কিন্তু তার জীবনের সমস্যা একটাই ছিল, সে ভীষণ পরিমাণে ঘুগনি খেতে ভালোবাসত। সে তার শ্বশুর বাড়িতে সবসময় ঘুগনি রান্না করে খেত। সীমা নিজেও ঘুগনি খেত আর তার শাশুড়ি এবং বরকেও ঘুগনি খাওয়াতো। সে খুবই শান্ত এবং নম্র হওয়ায় তার শাশুড়ি মা এই স্বভাবের জন্য তাকে কখনো বকাবকি করে না। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন সন্ধ্যাবেলা লোডশেডিং হলে পাড়ার কিছু মহিলা পিয়া দেবীর বাড়িতে আড্ডা মারতে আসে। বৌমা, যাও, রান্নাঘরে সিঙ্গারা রাখা আছে, তুমি সবার জন্য মুড়ি আর সিঙ্গারা নিয়ে এসো। শুধু মুখে গল্প করতে ভালো লাগে না, গরম গরম সিঙ্গারা খাবো মুড়ি দিয়ে আর গল্প করব। আচ্ছা মা, আমি এক্ষুনি সিঙ্গারা মুড়ি নিয়ে আসছি। এই বলে সীমা রান্নাঘরে চলে যায়। সে রান্নাঘরে গিয়ে দেখে যে সিঙ্গারাগুলো ঠান্ডা হয়ে গেছে। সিঙ্গারা গরম করতে বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে বলে মুড়ি দিয়ে সীমা কি নিয়ে যাবে বুঝে উঠতে পারে না। সীমার মনে পড়ে যে সে দুপুরে সকলের জন্য মটন কিমা দিয়ে ঘুগনি রান্না করেছিল। সীমা সেই মটন কিমা দিয়ে রান্না করা ঘুগনির সঙ্গে ভালো করে মুড়ি মাখে। সেই ঘুগনি মুড়ি সকলের জন্য সে নিয়ে যায়। এই নিন মা, আপনারা মুড়ি মাখা খেয়ে নিন। সিঙ্গারা ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য আমি অন্য একটা জিনিস দিয়ে মুড়ি মেখে নিয়ে এসেছি। সবাই খেয়ে দেখুন, দারুণ লাগবে। সীমার কথা শুনে সকলে অন্ধকারের মধ্যে লোভে পড়ে মুড়ি মাখা নিয়ে নেয়। কিছুক্ষণ পর লীলা দেবীর মুখে মটন কিমার একটা টুকরো পড়ে। ঘুগনি দিয়ে মুড়ি মাখার ফলে মুড়ি বেশ অনেকটা নরম হয়ে গিয়েছিল। এ কি বৌমা, তুমি কি দিয়ে মুড়ি মেখে এনেছো? কি বিচ্ছিরি খেতে, পুরো মুড়ি ভিজে গেছে, আর এর মধ্যে মাংস আছে নাকি? থু থু থু। হ্যাঁ কাকিমা,
আমি মটন কিমার ঘুগনি দিয়ে মুড়ি মেখে এনেছি। আমি ভাবলাম আপনারা হয়তো মটন কিমা ঘুগনি মুড়ি খেতে ভালোবাসবেন। ছি, আমি জন্মানোর পর থেকে কোনোদিনও মুখে মাছ মাংসের একটা কণাও তুলিনি, আর তুমি আজকে আমাকে পাঠা খাইয়ে দিলে। পিয়া দেবী নিজের বৌমার এমন কাণ্ড দেখে ভীষণ পরিমাণে রেগে যায়, কিন্তু সকলের সামনে তার বৌমা অপমানিত হবে বলে সে চুপ করে যায়। অন্যদিকে লীলা দেবী সীমা ও পিয়া দেবীকে ভীষণ পরিমাণে খারাপ খারাপ কথা শোনায়। রতনের মা, তুমি বলতেই পারতে যে তোমার বাড়ি এসে গল্প করি সেটা তুমি পছন্দ করো না, তাহলে আমি এখানে আসতাম না। আমাকে এভাবে মাংস খাইয়ে অপমান করার কি মানে ছিল? এই চল সবাই বাড়ি চল, আর জীবনে এদের মুখ দর্শন করব না। এই বলে লীলা দেবী এবং পাড়ার বাকি মহিলারা নিজের বাড়ি চলে যায়। পিয়া দেবী তার বৌমাকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। তোমার কি কোনো সাধারণ জ্ঞান বলে কিচ্ছু নেই? তুমি মটন কিমার ঘুগনি দিয়ে মুড়ি মেখে নিয়ে চলে এসেছো। সিঙ্গারা যদি ঠান্ডা হয়ে যায়, তুমি এমনি তো শসা চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়ে আসতে পারতে। আমি ভেবেছি ওরাও আমার মতো ঘুগনি খেতে ভালোবাসে, আর যদি মটন কিমা দিয়ে ঘুগনি তার সাথে মুড়ি পাই তাহলে আর ছাড়বে না, সেই জন্য আমি। চুপ করো, এরপর থেকে তুমি আর ঘুগনি মুড়ি বেশি খাবে না। আগে যদি বারণ করতাম তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না। এই বলে পিয়া দেবী সেখান থেকে চলে যায়, কিন্তু সীমা মুড়ি ঘুগনি খেতে পারবে না বলে তার মন খারাপ হয়ে যায়। সে কিছুতেই ঘুগনি মুড়ি খাওয়া ছাড়ার কথা কল্পনাও করতে পারে না। সে তার শাশুড়ির কথা অগ্রাহ্য করেই ঘুগনি বানায় এবং মুড়ি দিয়ে মেখে খেয়ে নেয়। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন তাদের বাড়ির পাশের ফ্ল্যাটে এক সুন্দরী মহিলা মিস সিনা ফ্ল্যাট কিনতে আসে। সীমা নতুন প্রতিবেশী এসেছে শুনে খুবই খুশি হয়। মিস সিনা পিয়া দেবীর বাড়িতে আসে। এক্সকিউজ মি, আমি কি আপনাদের বাড়িতে আসতে পারি? আসলে আমার বলতেও লজ্জা লাগছে, বাট না বলেও থাকতে পারছি না, তাই বেশি না ভেবেই চলে এলাম। মিস সিনার ছোট্ট পোশাক, স্লিম ফিগার এবং ফর্সা সুন্দরী গড়ন হওয়ায় তাকে দেখা মাত্রই রতনের মনের বরফ গলে যায়। তার মিস সিনাকে প্রথম দেখাতেই খুবই ভালো লাগে। না না ম্যাডাম, কোনো লজ্জা নেই। লজ্জা কিসের? আপনি আপনার মন খুলে কথা বলুন। আসুন না, আসুন আসুন, আগে বসুন প্লিজ। না না, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার ভীষণ খিদে পেয়েছে। আজকে রাত হয়ে যাওয়ায় আমি অনলাইনেও তেমন খাবার পাচ্ছি না, তাই আপনাদের বাড়িতে যদি খাবার থাকে তাহলে খুব ভালো হয়। সীমা এই কথা শুনে খুবই খুশি হয়। সে সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে ঘুগনি এবং মুড়ি নিয়ে চলে আসে। মিস সিনাকে ঘুগনি মুড়ি খেতে দেয়। মিস সিনা ঘুগনি মুড়ি দেখে অবাক হয়ে যায়। সে কিছুতেই ঘুগনি মুড়ি খেতে চায় না। আমার বউ খুব ভালো ঘুগনি বানায়, দারুণ খেতে হয়, আর মুড়ি দিয়ে মেখে খেলে তো অস্বাভাবিক স্বাদ লাগে। এত টেস্টি মুড়ি ঘুগনির কথা তো আমি ভাবতেই পারি না। মুড়ি ঘুগনি খেয়ে আমি সারা রাত ঘুমাতে পারবো না। আমার ভীষণ খিদে পেয়ে যাবে। আই এম সরি, আমি আপনাদের এত রাতে ডিস্টার্ব করলাম। রতন কোনো মতে মিস সিনার কথা শুনতে চায় না। সে তাকে ঘুগনি দিয়ে মুড়ি খাওয়ার জন্য ভীষণ জোর করতে থাকে। মিস সিনাও আর না করে থাকতে পারে না। সে ঘুগনি দিয়ে মুড়ি খেতে বাধ্য হয়, কিন্তু সিনার মুড়ি দিয়ে ঘুগনি মাখা খুব একটা খারাপ লাগে না। সে আরো বেশ ভালো করে ঘুগনি দিয়ে মুড়ি খেতে থাকে। ধীরে ধীরে তার ঘুগনি মুড়ি পছন্দীয় খাবার হয়ে ওঠে। সে প্রায় প্রত্যেক দিন সীমার হাতের ঘুগনি মুড়ি মাখা খেতে চলে আসে। একদিন রতন অফিস থেকে ফিরে তার বউকে বলে, সীমা, কি হলো বলো তো? আজ মিস সিনা ঘুগনি মুড়ি খেতে আসলো না কেন বলো তো? এতক্ষণে তো ওনার মিষ্টি হাসি, মানে উনি যা জোরে জোরে হাসেন আর গল্প করেন বাড়িতে এসে, একেবারে কান পাতা যায় না। না, ওনার শরীর খারাপ হয়েছে, আর আমিও আজকে বেশি ঘুগনি রান্না করিনি, কারণ মটর শেষ হয়ে গেছে, মুড়িও শেষ হয়ে গেছে, তাই উনি আসতে না চাওয়ায় আমি বেশি জোর করিনি। এই কথা শুনে রতনের মন ভীষণ খারাপ হয়ে যায়। রতন সেই মুহূর্তে অজুহাত দিয়ে দোকানে চলে যায় এবং বাড়ি ফেরার সময় মুড়ির প্যাকেট ও ঘুগনির মটর কিনে নিয়ে আসে। সীমা তার বরের হাতে মুড়ির প্যাকেট দেখে অবাক হয়ে যায়। বাবা, আমি তোমাকে 1000 বার বললেও কখনো আমার জন্য মুড়ি আর ঘুগনির মটর কিনে নিয়ে আসো না, আর আজকে তোমার কি হলো? তুমি ঠিক আছো তো? না, আসলে মিস সিনার তো শরীর খারাপ, আর প্রতিবেশী হিসেবে ওনার খেয়াল রাখা মানে আমাদের সবার কর্তব্য। তাই তুমি ভালো করে ঘুগনি মুড়ি রান্না করো, আমি ওনাকে ঘুগনি মুড়ি দিয়ে মেখে খাইয়ে আসি, মানে ঘুগনি মুড়ি দিয়ে আসি। সীমার তার বরের গতিবিধি ঠিক পছন্দ হয় না। সীমা ভালো করে ঘুগনি রান্না করে।
সে নিজে মুড়ি দিয়ে ঘুগনি মেখে খায় এবং বাকিটা সিনার জন্য প্যাক করে দেয়। রতন আর এক মুহূর্ত দেরি করতে চায় না, সে সঙ্গে সঙ্গে মুড়ি ঘুগনি নিয়ে সিনার ফ্ল্যাটে চলে যায়। মিস সিনা মনে মনে বুঝতেই পারে যে রতনের তার প্রতি দুর্বলতা আছে। ও, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আমি ভাবলাম আমার শরীর খারাপ হয়েছে শুনে আপনি ঠিক আমার জন্য খাবার নিয়ে আসবেন, তাই আজকে আমি আর রান্না করিনি। হ্যাঁ, আমি তোমার জন্য মুড়ি আর গরম গরম ঘুগনি নিয়ে এসেছি। আমি জানি তুমি একটু শক্ত শক্ত ঘুগনি খেতে পছন্দ করো, তাই আমি সীমাকে দিয়ে তোমার জন্য শক্ত ঘুগনি রান্না করিয়েছি। আর সবসময় আপনি আপনি করে ডাকবে না তো, আমাকে তুমি করেই বলো। বুড়ো বেটা আমাকে আবার তুমি করে ডাকতে বলছে। তুই আমার কাকার বয়সী রে মরণ, গা পিত্তি জ্বলে যায় চুলকানি দেখলে। অবশ্য যাই হোক, এই সুযোগে একে দিয়ে সব বাড়ির কাজ করিয়ে নি। আমার যা শরীর খারাপ, আমি তো কিছু করতেই পারছি না। সিনা বসে বসে ঘুগনি দিয়ে মুড়ি মেখে খেতে শুরু করে আর রতনকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতে থাকে। রতন সিনার কথা মতো তার সমস্ত জামা কাপড় কেচে দেয়, বিছানা পরিষ্কার করে দেয়, বাসন মেজে দেয়, এমনকি সে ঝাঁটা দিয়ে ঘর পরিষ্কার করতে থাকে। অন্যদিকে বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়া সত্ত্বেও রতন না আসায় সীমার চিন্তা শুরু হয়। সে সিনার ফ্ল্যাটে চলে আসে। সেখানে এসে দেখে যে মিস সিনা পায়ের উপর পা তুলে ঘুগনি মুড়ি খাচ্ছে আর রতন তার ঘর বাড়ি পরিষ্কার করছে। রতন, এ তুমি কি করছো? এরকম চাকরের মতো ঘর মুছছো কেন? ছি, একটা মহিলার ঘরে এসে চাকর হয়ে গেলে। আর এই সিনা বসে বসে ঘুগনি মুড়ি খেয়ে যাচ্ছে। আজকে তুমি ঘরে চলো, তোমার হচ্ছে। এই বলে সীমা রাগ করে ঘরে চলে যায়। রতন তার বউয়ের রাগ দেখে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সে কিছুতেই সিনাকে ছেড়ে যেতেও চায় না। রতন ঘর মোছা রেখে দিয়ে গুটি গুটি পায়ে নিজের ফ্ল্যাটে চলে যায়। সীমা তার বরকে অনেক আজে বাজে কথা শোনায়, কিন্তু রতনের মাথা থেকে কিছুতেই মিস সিনার ভূত নামতে চায় না। সে প্রায় দিনই সিনার ঘরে ঘুগনি আর মুড়ি নিয়ে চলে যায়, আর সিনা মনের আনন্দে ঘুগনি মুড়ি খায়। এইভাবে প্রায় অনেক দিন কাটে। একদিন, কি গো বৌমা, সেদিন তো আমাকে মাংস মেশানো ঘুগনি খাইয়েছিলে, নাও এবার সাজা ভোগ করো। এইসব তোমার পাপের ফল। আর সেই জন্যই তো তোমার বর ওই আইবুড়ো মেয়েটার সঙ্গে ঘুটঘুটে সব কাজ কারবার করছে। কি সব বাজে বাজে কথা বলছেন? যে বিষয়ে জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। আমার বর সৎ চরিত্রের মানুষ। হ্যাঁ, কত সৎ চরিত্রের তা আমরা সব ভালোই জানি। আর তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না, কদিন পর দেখবে তোমার বাড়িতে তুমি আর তোমার সতীন বসে একসঙ্গে ঘুগনি মুড়ি খাচ্ছ। এই বলে লীলা দেবী সেখান থেকে চলে যায়। কিন্তু সীমা সারাক্ষণ তার বর এবং সিনার পরকীয়ার কথা চিন্তা করতে থাকে। সে লীলা দেবীর বলে যাওয়া কথাগুলো অস্বীকার করতে পারে না। কিছুদিন এভাবেই কাটে। একদিন সীমা তার ভাইয়ের জন্মদিন পালন করতে তার বাপের বাড়িতে যায়, কিন্তু সীমার মুখ গম্ভীর থাকায় তার ভাই কমল সীমাকে তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করে। সীমা তার ভাইকে সব কথা বলে। অন্যদিকে, সিনা, ও সিনা ডার্লিং, এই দেখো আজ আমি পাড়ার মোড়ের দোকান থেকে তোমার জন্য স্পেশাল ঘুগনি বানিয়ে এনেছি। চলো আমি আর তুমি একসাথে মুড়ি ঘুগনি খাই। না বাবা, থাক, তোমার বউ আমাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে নেবে, আমার কোনো দরকার নেই। আরে সীমা আজকে বাড়িতে নেই, এমনকি আমার মাও নেই, তাই তো দেরি না করে তোমার কাছে চলে এলাম। আজ আমি আর তুমি অনেক গল্প করব। এই বলে সিনা এবং রতন অনেক কথা বলতে থাকে এবং তারা দুজনে একসঙ্গে ঘুগনি মুড়ি খেতে থাকে। আচ্ছা রতন, তুমি তো রোজ তোমার বউয়ের হাতের ঘুগনি খাও। আজকে আমি তোমাকে ঘুগনি রান্না করে দিয়ে মুড়ি মেখে খাওয়াবো, তারপর বলবে যে কার রান্নার স্বাদ বেশি। আর আজকে তুমি আমাকে হেল্প করবে, কেমন? এই বলে সিনা এবং রতন মনের আনন্দে ঘুগনি রান্না করতে শুরু করে দেয়। রতনও মনের আনন্দে সিনাকে হেল্প করতে থাকে। সেই সময় হঠাৎ করে সিনা রতনের মাথায় রুটি বেলার বেলুনি দিয়ে সজোরে আঘাত করে। ও মা গো, আমি মারলে কেন সিনা? আমায় তুমি মারলে কেন? এই বলে রতন অজ্ঞান হয়ে যায়। সেই সুযোগে সিনা রতনের হাত থেকে সমস্ত সোনার আংটি, গলা থেকে সোনার চেন খুলে নেয়। রতনের পকেট থেকে তার ফ্ল্যাটের চাবি নিয়ে সে দামি দামি জিনিসপত্র চুরি করে নেয় এবং সুযোগ বুঝে সেখান থেকে সে পালিয়ে যায়। কিন্তু সে পালানোর সময় সীমা এবং তার ভাই কমলের সঙ্গে ধাক্কা খায়। সিনা তাদেরকে দেখে চমকে ওঠে। এই দাঁড়াও বলছি, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি পুটলি পাটলা গুছিয়ে?
এই ভাই, এই সেই নচ্ছর মেয়ে মানুষটাই ঘুগনি মুড়ি খেয়ে খেয়ে আমার সংসারে আগুন লাগিয়েছে। দিদি তুই মার ধরে, যাতে আর কখনো তোর সংসারে ঢোকার সাহস না পাই। মেরে একদম ভূত ভাগিয়ে দে। সীমা কমলের কথা শুনে মিস সিনাকে মারতে যাবে, সেই সময় সিনা পালাতে গেলেও পালাতে পারে না। আর ধস্তাধস্তিতে সিনার হাতের ব্যাগ থেকে চুরি করা মালপত্র বেরিয়ে পড়ে। সীমা তার ঘরের দামি জিনিসপত্র এবং বরের হার আংটি দেখে অবাক হয়ে যায়। এ কি, তুই এগুলো কোথা দিয়ে পেলি? তোর এত বড় সাহস যে তুই আমার ফ্ল্যাটের ভিতরে ঢুকে পড়েছিস? আজকে আমি পুলিশ কেস করবই। ঠিক সেই মুহূর্তে রতন মাথা চুলকাতে চুলকাতে নিচে নেমে আসে। নিজের বরের মাথায় চোট দেখে সীমা ভয় পেয়ে যায়। রতন সমস্ত ঘটনা সকলকে খুলে বলে। পুলিশকে ডেকে সীমা মিস সিনাকে পুলিশে ধরিয়ে দেয়। তারা ফ্ল্যাটে প্রমোটারের কাছে জানতে পারে যে মিস সিনা সেই ফ্ল্যাটে ভাড়া থাকতো, সে কোনো ফ্ল্যাটই কেনেনি। তারপর থেকে সীমা আর কখনোই ঘুগনি মুড়ি খাওয়ার কথা চিন্তাও করতো না। এভাবে সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে।